আচ্ছা, পরিবেশ রসায়ন এ অধ্যায়ে আমরা কি পড়বো? আমরা ক্লাস 6-এ যখন বিজ্ঞান বই পড়তাম, পরিবেশের সংজ্ঞাটা মনে আছে কারো? জয়িতা, শাবাব, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, তাই না? যেরকম গাছপালা, পশু পাখি, ব্লা ব্লা ব্লা। এখন আমরা এখানে পরিবেশ রসায়নে মূলত আমাদের যেই বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং অশ্বমণ্ডল, এই তিনটা মণ্ডল নিয়ে আলোচনা করব এবং এই তিনটা মণ্ডলের নরমাল উপাদান কি কি এবং সেগুলো কিভাবে দূষিত হয়, দূষণের মাত্রা, পরিমাণ, বিভিন্ন সূচক, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই অধ্যায়ের সবচেয়ে বড় পার্টি হচ্ছে বায়ুমণ্ডল, তারপরে বায়ুমণ্ডল এবং অশ্বমণ্ডল নিয়েও সামান্য পড়াশোনা আছে, বাট ওইটা পরিমাণে খুব কম। ঠিক আছে? প্রথমে আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করি। বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে, আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে একদম 500 কিলোমিটার উপর পর্যন্ত যে অঞ্চল, কত কিলো বলতো? 500 কিলোমিটার উপর পর্যন্ত যে অঞ্চলটা পাই আমরা, তাকে আমরা কি বলি? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের যে মূল সবচেয়ে বেশি পরিমাণে দুইটা গ্যাস পাওয়া যায়, একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস 78.09%, আর একটা হচ্ছে অক্সিজেন গ্যাস 20.95%। এই দুইটা ইনফোই কিন্তু মেডিকেল বা ডেন্টাল আসছে। ঠিক আছে? তাহলে আমাদের বায়ুমণ্ডল কি? ভূপৃষ্ঠ থেকে 500 কিলো পর্যন্ত যে রেঞ্জ, ওটাকে বলা হয় বায়ুমণ্ডল। এবং এখানে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন। কত পার্সেন্ট করে থাকে এটাও মুখস্থ করতে হবে। কেন বলো তো? কারণ অনেক সময় বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ জিজ্ঞেস করতে পারে। বুঝছো? নাইট্রোজেনের আংশিক চাপ, এটা কিন্তু খুবই সহজ। কিভাবে? এক বায়ুমণ্ডলীয় চাপ, মানে নর্মাল অবস্থায় যে চাপ থাকবে, তার কি হবে? নাইট্রোজেনটা হবে 78%, তাই না? 78%। তো তুমি খুব সহজেই কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনের আংশিক চাপ কত বের করতে পারবা। অক্সিজেন, তার কত হবে? 760 গুণন 20.95%। গুণ করে তুমি কি উত্তর পেয়ে যাবা। কি বলছি বুঝছো? নাইট্রোজেনের বায়ুমণ্ডলের আংশিক চাপ নিয়ে কিন্তু কেমিস্ট্রিতে এমসিকিউ আছে। সাবা, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের বায়ুমণ্ডলের গঠন উপাদান। আমরা অলরেডি দেখে আসছি মূল যে দুইটা গ্যাস, একটা হচ্ছে নাইট্রোজেন 78.09, একটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে 20.94। এবং তারপরে তৃতীয় সর্বোচ্চ গ্যাস কোনটা বলো তো? একটা নিষ্ক্রিয় গ্যাস 0.93। আর পরিবেশ ভেদে কোথাও কোথাও জলীয় বাষ্পের পরিমাণ 1 থেকে 4% হয়ে থাকে, কিন্তু এটা ডেফিনিট না। বুঝছো? শুষ্ক পরিবেশে পরিমাণটা অনেক কম থাকে, আর্দ্র পরিবেশে একটু বেশি থাকে। রেঞ্জটা বলছে 1 থেকে 4। তবে এই দুইটার পরে ফিক্সড পরিমাণে সবচেয়ে বেশি গ্যাস হচ্ছে নিষ্ক্রিয় আর্গন, যার পরিমাণ হচ্ছে 0.93%। ঠিক আছে? আমাদের বায়ুমণ্ডলে যে গ্যাসটা আছে, বুঝছো, এই গ্যাসের 75% থাকে মাত্র 11 কিলোমিটারে। তার মানে কি? তুমি চিন্তা করো, আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে 500 কিলো পর্যন্ত কি আমাদের বায়ুমণ্ডল, কিন্তু পৃষ্ঠ থেকে মাত্র 11 কিলো, এর মধ্যেই প্রায় 75% বাতাস থাকে। তাহলে বেশিরভাগ বাতাস কই থাকে? আমাদের পৃথিবীর পৃষ্ঠের দিকে না? অবশ্যই পৃষ্ঠের দিকে। এবং দেখবা 30 কিলোর মধ্যে প্রায় 99% গ্যাস থাকে। খেয়াল করছো? আমাদের এই পুরো 500 কিলোমিটার বায়ুমণ্ডলের মধ্যে যতটুকু গ্যাস থাকে বা বাতাস থাকে, তার 75% থাকে প্রথম 11 কিলোমিটারের মধ্যে, এবং 99% থাকে প্রথম 30 কিলোর মধ্যে। ক্লিয়ার? তো এই যে বায়ুমণ্ডলে এত গ্যাস আছে, এই গ্যাসের বা বাতাসের মোট ওজন কত? 5 × 10⁻18 কেজি বা 5 × 10⁻15 টন। এবং তোমরা আশা করি জানো আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছি কোন গ্যাসগুলো থাকে বলো তো? যেই গ্যাসগুলোর ওজন বেশি। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, ওজন কত? 44 আণবিক ভর। তুমি যদি বলো অক্সিজেন, আণবিক ভর কত? 32। নাইট্রোজেন, আণবিক ভর কত? 28। তো যেই গ্যাসের আণবিক ভর একটু বেশি, সেগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি পাওয়া যায়। আর যেই গ্যাসেরগুলো হচ্ছে আণবিক ভর অনেক কম, যেরকম হিলিয়াম, তার হচ্ছে 4, হাইড্রোজেন তার হচ্ছে 2, এরকম হালকা গ্যাসগুলো উপরে থাকে। যখন আমরা উপর দিকের স্তর নিয়ে আলোচনা করব, আমরা দেখব সেখানে মুখ্য গ্যাস হচ্ছে এগুলা। কেন? এগুলো হালকা এবং উপরে থাকবে। যেগুলো ভারী গ্যাস, এগুলো কোথায় থাকবে? ভূপৃষ্ঠের কাছাকাছি। ক্লিয়ার? আচ্ছা,
বায়ুমণ্ডলে প্রতি বর্গ ইঞ্চিতে এই বাতাস কি পরিমাণ চাপ দিবে? 14.7 পাউন্ড বা প্রতি বর্গ সেন্টিমিটারে 1.033 কেজি। আমরা জানি আমাদের চাপ চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল প্রয়োগ করে, তাই না? এখন এখানে বল না বইলা তোমাকে ভর দিয়ে দিছে, এবং আমরা চাইলে কিন্তু ভরকে খুব সহজেই জি দিয়ে গুণ করে বলে কনভার্ট করতে পারি। এটা খুব আহামরি প্যারা না। তো দুইটাই মনে রাখবা যে আমাদের বায়ুমণ্ডলে প্রতি বর্গ ইঞ্চিতে চাপ হচ্ছে 14.7 পাউন্ড এবং প্রতি বর্গ সেন্টিমিটারে চাপ হচ্ছে 1.033 কেজি। ঠিক আছে? আচ্ছা, আমাদের নর্মালি বায়ুমণ্ডলের চাপ কত? 1 এটিএম। 1 এটিএম মানে 760 মিলিমিটার পারস্তম্ভ চাপের সমান। যত উপরে যাব আমাদের গ্যাসের পরিমাণ কমবে, গ্যাসের পরিমাণ কমলে চাপটাও কমবে। দেখো, আমার ভূপৃষ্ঠে 760 মিলিমিটার মার্কারি, যত উপরে যাব 15 কিলোমিটার উপরে গেলে হয়ে যাবে 100 মিলিমিটার মার্কারি, এবং 100 কিলো উপরে গেলে সে চাপটা হয়ে যাবে 3 × 10⁻⁷ অ্যাটমসফিয়ারিক চাপ বা প্রেশার। তাহলে যত উপরে যাব চাপটা কি হবে? ক্রমান্বয়ে কমবে। ঠিক আছে? এবং এইখানে একটা মজার থিওরি আছে। তোমরা জানো চাপ কমলে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে? জানো এটা? স্ফুটনাঙ্ক জি চাপের উপর নির্ভরশীল। তো যখন প্রেসারটা কমতেছে তখন তোমার বয়েলিং যে পয়েন্টটা আছে ওইটাও কমতেছে। ঠিক আছে? এই জন্য তোমরা হয়তো শুনবা যে পাহাড়ের উচ্চতায় রান্না করা কঠিন। কেন বলো তো? যখন তুমি ভূপৃষ্ঠে রান্না করতেছো তখন তোমার পানি ফুটবে কোনটা পারে বলো তো? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটবে। তার মানে তোমার খাবার রান্না হবে এই তাপমাত্রায়। যখন তুমি উপরে যাবা চাপ কমে যাবে, চাপ কমলে পানির যেই স্ফুটনাঙ্ক সেটাও কমে যাবে। ধরো সেটা কমে 80 ডিগ্রি হয়ে গেছে, তাহলে পাহাড়ের উচ্চতায় তোমার খাবার রান্না হবে কোন তাপমাত্রায়? 80 ডিগ্রি তাপমাত্রায়। তাহলে বলো তো কোথায় রান্না করা সহজ বেশি? অবশ্যই ভূপৃষ্ঠে। কারণ এখানে কি হবে? বেশি তাপ উৎপন্ন পানিতে। কারণ পানির স্ফুটনাঙ্ক এখানে বেশি। যত উপরে যাব চাপ কমবে, স্ফুটনাঙ্ক কমবে, রান্না করা কঠিন হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের বায়ুমণ্ডলের গুরুত্ব কি? অবশ্যই অনেক গুরুত্ব আছে। এমন সবচেয়ে বড় ভূমিকা কি? যদি এই বায়ুমণ্ডল না থাকতো আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা হয়তো -30 ডিগ্রি সেলসিয়াস। যদি পৃথিবীর এই বায়ুমণ্ডল না থাকতো পৃথিবীর গড় তাপমাত্রা হয়তো -30 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস আছে, বিভিন্ন গ্যাসীয় কণা আছে যেগুলো হচ্ছে সূর্যের তাপকে আটকায় রাখে, এজন্য বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। এটাও মেডিকেল বা ডেন্টাল আসছে। মনে থাকবে? আচ্ছা, নাইট্রোজেন শোষণ এটা আমরা হয়তো সামনে পড়ব। নাইট্রোজেন ফিক্সেশন পার্টে আমরা ডিটেলস পড়বো আরো। এখন দেখো বায়ুমণ্ডলকে আবার 4টা ভাগে ভাগ করছে। অবশ্যই এরকম স্পেসিফিক্যালি বলা যায় না। চাপ এবং তাপমাত্রার পার্থক্যের উপর ভিত্তি করে বা পরিবর্তন অনুসারে আমরা এই যে 500 কিলোর বায়ুমণ্ডল এটাকে 4টা স্তরে ভাগ করছি। আর যদি বলে সংযুক্তিগত তারতম্য, আর যদি বলে সংযুক্তিগত তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। ঠিক আছে? তো এটা খেয়াল রাখবা। চাপ এবং তাপমাত্রার পরিবর্তন অনুসারে 4 ভাগে, যেটা আমরা পড়াশোনা করে আসছি: ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আর সংযুক্তিগত তারতম্য তার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, আরেকটা কি? স্পিয়ার হেটারোস্পিয়ার। হেটারোস্ফিয়ার। এই যে তুমি প্রথম 3টা স্তর পাইতেছো, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টা হচ্ছে হোমোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার এটা হচ্ছে কি? হেটারোস্ফিয়ার। ঠিক আছে? আমরা সামনে পড়বো। এখন প্রত্যেকটা স্তর নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম দেখো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার তার রেঞ্জ কত? 0 থেকে 15 কিলোমিটার, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের রেঞ্জ। এই স্তরে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তাপমাত্রা তত কমবে, এবং চাপ তো সবসময় কমে, আমরা পড়ে আসছি না? যত উপরে যাব চাপ কমবে। 15 কিলো উপরে চাপ হবে 100 মিলিমিটার মার্কারি, এবং 100 কিলো উপরে চাপ হবে কত? 3 × 10⁻⁷ অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাই না? এগুলো পড়ে আসছি আমরা। তাহলে চাপ নিয়ে আমাদের আলাদা করে পড়তে হবে না। আমরা কি পড়বো? ট্রোপোস্ফিয়ারে বা প্রথম মণ্ডলে যত উপরে যাব তাপমাত্রা কমবে। এখন চিন্তা করো, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে তাপমাত্রা কমাটা নর্মাল নাকি বাড়া নর্মাল? কোনটা নর্মাল? পাড়া।
এই তাপমাত্রা কমাটা নরমাল কেন বলো তো? কারণ যত উপরে যাব আমার গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা কমবে। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে তাপমাত্রা যে আটকায় রাখে কারা? মেনলি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস বেশি পাওয়া যায় কোন জায়গায়? একদম নিচের দিকে, যেমন কার্বন ডাই অক্সাইড ভারী গ্যাসগুলো আর কি। কোথায় পাওয়া যায়? নিচের দিকে। যত উপরে যাব গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমে, বাতাসের পরিমাণ কমে, আলটিমেটলি কি তাপমাত্রা কমার কথা। কারণ যত উপরে যাব বাতাস কম, এবং বাতাস কম মানে কি তাপ ধরে রাখবে কে? বাতাস নাই। তো উপরে গেলে তাপমাত্রা কমাটা স্বাভাবিক। তাপমাত্রা কমা কি? টেম্পারেচার কমা, এটা হচ্ছে নর্মাল উপর দিকে গেলে। এবং এটাকে আমরা কি করি বলতো? এটাকে আমরা ধরে নেই পজিটিভ ল্যাপস রেট। তাহলে যে কোনো মণ্ডলের উপর দিকে যদি তাপমাত্রা কমে, ওইটাকে আমরা কি বলবো? পজিটিভ ল্যাপস রেট। পজিটিভ তাহলে লেভস খেয়াল রেট। করে দেখো ট্রপোস্ফিয়ারে প্রতি কিলো উপরে গেলে তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস হারে কমে, এবং 12 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হয় প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করে দেখো তো আমাদের এই ট্রপোস্ফিয়ারে যত উপরে যাচ্ছি তাপমাত্রা তত কমতেছে না? কমতেছে কি না? কমতেছে। তাহলে ট্রপোস্ফিয়ারে ল্যাপস রেট কোনটা হবে? পজিটিভ ল্যাপস রেট। পজিটিভ। তাপমাত্রা কমলে কি হবে? পজিটিভ ল্যাপস রেট। জয়িতা বা সাবাব, তোমরা কি রাত্রে ঘুমাইছো? জি ভাইয়া ঘুমাইছি সাড়ে সাবাব? বারোটায়। হ্যাঁ ভাইয়া ঘুমাইছি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই ট্রোপোস্ফিয়ারে কি হবে? আমরা এই যে ঝড় বৃষ্টি বজ্রপাত যা দেখি, সবগুলা হয় এই ট্রোপোস্ফিয়ারে। এর জন্য এই ট্রোপোস্ফিয়ার, তার অপর নাম কি? ক্ষুব্ধ মণ্ডল। উদ্যম ঠিক আছে। মন্ডল। এবং এই ট্রোপোস্ফিয়ারে আমাদের কি হয় বলতো? সব ধরনের বিমান চলে। সব ধরনের বিমান কোন স্তর দিয়ে চলবে? ট্রোপোস্ফিয়ার দিয়ে। ট্রপোস্ফিয়ার। তার পরের যে লেয়ারটা আছে স্ট্রাটোস্ফিয়ার, তার অপর নাম কি? শান্ত মণ্ডল। কারণ ওইখানে কোনো ঝড় বৃষ্টি বজ্রপাত নাই। ভূপৃষ্ঠের সবচেয়ে কাছাকাছি স্তর যেখানে কোনো ঝড় বৃষ্টি নাই, কোনটা? স্ট্রাটোস্ফিয়ার। দ্বিতীয় স্তর, তার অপর নাম কি? শান্ত মণ্ডল। এবং এই স্তর দিয়ে শুধুমাত্র কোন বিমান চলে বলতো? জেট বিমান। জেট বিমান। তাহলে যদি প্রশ্ন আসে সব ধরনের বিমান কোন স্তর দিয়ে চলে? ট্রপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। আর জেট বিমান স্ট্রাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার তার অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, স্ট্রাটোস্ফিয়ার তার অপর নাম হচ্ছে শান্তমণ্ডল। আচ্ছা, দেখো আমাদের শান্তমণ্ডল দিয়ে জেট বিমান চলাচল করে, এবং নর্মাল সকল বিমান কোন স্তর দিয়ে যাবে আমাদের? ট্রোপোস্ফিয়ার দিয়ে। এখন চিন্তা করো, এটা ধরো আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এটা হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে এই যে যত উপরে যাচ্ছি, যে এই জায়গায় গিয়ে আমার কি ট্রোপোস্ফিয়ার শেষ হবে না? 15 কিলোমিটার উপরে গিয়ে যে জায়গায় গিয়ে ট্রোপোস্ফিয়ারটা শেষ হবে তাকে আমরা কি বলি? ট্রোপোপজ। পজ মানে বিরতি বা সমাপ্তি। ঠিক আছে। তাহলে যেখানে গিয়ে তোমার এই যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার দুইটা মিলিত হয়েছে তাকে আমরা কি বলি? ট্রোপোপাউস। ট্রোপোপজ। ঠিক আছে। এবং এইখানে একটা মজার ঘটনা ঘটে। ট্রোপোপজ বলো বা স্ট্রাটোপজ বলো, এইখানে কি একটা মজার ঘটনা ঘটে তুমি চিন্তা করো। আমাদের ট্রোপোস্ফিয়ারে যত উপরে যাচ্ছি তাপমাত্রা কি হচ্ছে? কমতেছে। কমতেছে। কিন্তু আমাদের যে পরের লেয়ার স্ট্রাটোস্ফিয়ার, সেইখানে আমরা যত উপরে যাব তাপমাত্রা তত বাড়বে। তাহলে খেয়াল করে দেখো তো, একটা লেয়ার ট্রোপোপাউস হচ্ছে একটা লেয়ার, যার নিচে কি হয়? তাপমাত্রা ক্রমান্বয়ে কমে, যার উপরে কি তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ে। তাহলে আমরা তাপমাত্রার একটা পরিবর্তন দেখতে পাই না এখানে, এই ট্রোপোপাউসে? খেয়াল করছো হ্যাঁ যে তার নিচে ঘটনা একরকম, উপরে কি ঘটনা আরেক রকম। আচ্ছা, যাই হোক। এখন বায়ুমণ্ডলের উপর দিকে তাপমাত্রার পরিবর্তনকে বা কমাকে কি বলি আমরা? ল্যাপস রেট বলি। তাপমাত্রা কমাটা নর্মাল, ওইটা হচ্ছে পজিটিভ ল্যাপস রেট। তাপমাত্রার ক্রমহ্রাসকে আমরা কি নর্মাল ধরে এটাকে পজিটিভ ল্যাপস রেট বলি। আর তাপমাত্রা যদি উপরে গেলে বাড়ে, ওইটা হচ্ছে অ্যাবনর্মাল, তাকে আমরা কি বলি? নেগেটিভ ল্যাপস রেট। নেগেটিভ। স্ট্রাটোস্ফিয়ার তার রেঞ্জ কত হবে আমরা পড়ে আসছি? ট্রোপোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 15। তো এটা কত হবে? 15 থেকে 50 কিলোমিটার। তার অপর নাম কি?
শান্তমণ্ডল। শান্ত মণ্ডল, ঠিক আছে, 15 থেকে 50 কিলোমিটার। তার অপর নাম শান্ত মণ্ডল। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে যখন আমরা যত উপরে যাব তাপমাত্রা বাড়বে। কি হবে? তাপমাত্রা বাড়বে। আমরা দেখে আসছি যেমন স্ট্র্যাটোস্ফিয়ারে 12 কিলো উচ্চতার তাপমাত্রা কত হয়? -55 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রা স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়তে বাড়তে 50 কিলোমিটার উচ্চতায় কত হবে? 2 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপমাত্রা বাড়তেছে, এটা কি স্বাভাবিক? না। তা নেগেটিভ। কি হবে? নেগেটিভ ল্যাপসিট। এবং একইভাবে চাপ, চাপ তো সবসময় কমবে, যত উপরে যাব চাপ তত কমবে। এখন এই স্ট্র্যাটোস্ফিয়ারে হঠাৎ করে তাপমাত্রা কেন বাড়তেছে? কারণ এই স্তরে একটা ওজোন স্পেশাল স্তর। লেয়ার থাকে, কোনটা বলো তো? সেটা হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর। তাহলে আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আমাদের ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজোন লেয়ার থাকে। তাহলে ওজোন স্তর কোন মণ্ডলে পাওয়া যায়? স্ট্র্যাটোমণ্ডলে। তার কাজ কি হবে? ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণ করা। যদি আরো স্পেসিফিক্যালি বলি, ওজোন স্তর তার রেঞ্জ কত বলতো? 20 থেকে 40 বিশ কিলোমিটার। থেকে চল্লিশ কিলোমিটার তো দেখো তো, 20 থেকে 40 কিলো এই রেঞ্জটা কোথায় পড়ছে? স্ট্র্যাটোস্ফিয়ারে না? স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, তাহলে এটা গেল স্ট্র্যাটোস্ফিয়ারের ভূমিকা বা গুরুত্বপূর্ণ কাজ। এটা হচ্ছে এখানে আমাদের ওজোন স্তর আছে, যেটা সূর্যের ইউভি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে। 3 নাম্বার স্তর মেসোস্ফিয়ার। তার রেঞ্জ কত হবে? 50 থেকে 85। তাহলে খেয়াল করো, 0 থেকে 15, 15 থেকে 50, 50 থেকে 85, এটাকে বলা হয় মেসোস্ফিয়ার। এবং এখানে আবার তাপমাত্রা ক্রমান্বয়ে কমে এবং 83 কিলো উচ্চতায় তাপমাত্রা হয়ে যায় -93 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা এত কম তাপমাত্রা আমাদের বায়ুমণ্ডলের যে 500 কিলো আছে এর কোথাও পাই না। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে এই -93 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বায়ুমণ্ডলের আমরা কোথায় পাচ্ছি? মেসোস্ফিয়ারে। এই জন্য মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার তার অপর নাম কি? শীতলতম স্তর। শীতলতম স্তর। কেন বলতো? কারণ এখানে আমরা বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা পাই। ঠিক আছে? এবং তাপমাত্রা এখানে কেন কমবে? কারণ নর্মালি কি উপরে গেলে গ্যাসের পরিমাণ কমে, তাপমাত্রা কমে। স্ট্র্যাটোস্ফিয়ারে ব্যতিক্রম ছিল, কারণ এখানে কি ছিল? ওজোন গ্যাস ছিল, ব্যতিক্রম। ঠিক আছে? আচ্ছা, মেসোস্ফিয়ার গেল, তারপরে কি আছে আমাদের? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার নাম কই থেকে আসে? থার্মো মানে কি? তাপমাত্রা। তার মানে এই রেঞ্জে তাপমাত্রা অনেক বেশি। 4 নাম্বার তো থার্মোস্ফিয়ার, রেঞ্জ কত হবে? 85 থেকে 500। রেঞ্জ কত হবে? 85 থেকে 500 কিলোমিটার। এবং এই স্তরে যে হালকা গ্যাসগুলো আছে, হালকা গ্যাস কোনগুলা? ওই যে হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রিক অক্সাইড, অক্সিজেন পরমাণু, অণু বা এগুলা কি হবে? অত্যাধিক সূর্যের কাছাকাছি হওয়ার ফলে অত্যাধিক তাপে এরা আয়নিত হয়ে যাবে। কি হয়ে যাবে? এরা আয়নিত হয়ে যাবে। যেহেতু থার্মোস্ফিয়ারে নর্মাল গ্যাসগুলো আয়ন হয়ে যায়, এজন্য এই স্তরকে আমরা কি বলি? অপর নাম কি? আয়নোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার। শাবাব, ক্লাসে আসো? জি ভাই আছি। আচ্ছা, অপর নাম কি এটার? আয়োনোস্ফিয়ার। এবং 500 কিলোমিটার উপরে, 500 কিলোর উপরে আমাদের কি বাতাস নাই? অবশ্যই আছে, খুব কম পরিমাণে, ওইটাকে আমরা বায়ুমণ্ডল ধরি না। তার নাম কি? এক্সোস্ফিয়ার। তারপরে কি আছে? চুম্বক স্ফিয়ার। এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম সবচেয়ে হালকা গ্যাস, পরিমাণে অনেক বেশি থাকে। এবং আমাদের এই দেখো, থার্মোস্ফিয়ার এবং যেই থার্মোস্ফিয়ার গিয়ে যেখানে শেষ হবে আমরা কি বলতে পারি? থার্মোপজ বলা যায় না? আর মেসোস্ফিয়ার যেখানে শেষ হবে আমরা কি বলি? মেসোপজ মেসোপজ। বলা যায় না? এই মেসোপজ অঞ্চলে একটা স্পেশাল লেয়ার থাকে, একটা স্পেশাল নাম আমরা রাখি। তার নাম কি বলতো? কেনেলি। ক্যানেলি হেভিসাইড স্তর। কেনেলি হেভিসাইড, হেভিসাইড স্তর। এই কেনেলি হেভিসাইড স্তর এর ভূমিকা কি বলতো? এখানে কি বেতার হয়? তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। তাহলে আমরা যে বেতারের মাধ্যমে সংযোগ স্থাপন করি, দেখবা ওয়াকি টকি বা রেডিও, যেই ওয়াকি টকিগুলো আছে এর মাধ্যমে পুলিশটা কথা বলে, তাই না? তো ওই সিগন্যালগুলা এই ক্যানেলি হেভিসাইড স্তর থেকে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে এখন আমরা হচ্ছে তাপমাত্রা এবং চাপের ভিত্তিতে চারটা ভাগে যে ভাগ করছি, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। প্রত্যেকটার অপর নাম পড়ছি না আমরা। ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল, মেসোস্ফিয়ার হচ্ছে শীতলতম মণ্ডল বা লেয়ার, থার্মোস্ফিয়ার অপর নাম কি আয়নোস্ফিয়ার। প্রতিটা রেঞ্জ, চাপ ক্রমান্বয়ে কমবে, তাপমাত্রা কোনটায় বাড়বে কোনটায় কমবে, কমলে হচ্ছে পজিটিভ ল্যাব স্টেট, বাড়লে হচ্ছে নেগেটিভ ল্যাব স্টেট, এবং সেখানে হচ্ছে কি কি গ্যাস থাকে এগুলো পড়বা। এখন সংযুক্তিগত তারতম্য এটা বলতে আমরা কি বুঝি? এই দেখো, প্রথম তিনটা লেয়ার ট্রোপো, স্ট্রাটো, মেসো, এই তিনটাকে বলা হয়েছে হোমোস্ফিয়ার। কেন বলা হয়েছে? কারণ এই তিনটা লেয়ারে তুমি যেখানেই যাও না কেন, তুমি যেখানেই যাবা সেখানেই 78% নাইট্রোজেন পাবা, 21% অক্সিজেন পাবা। মানে এই যে সংযুক্তিটা, এটা সব জায়গায় সমান। এজন্য কি হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। তুমি এই তিনটা লেয়ারের যে জায়গায় যাবা সেখানে কি 78% নাইট্রোজেন, 20.95% অক্সিজেন পাবা। মানে কি সংযুক্তি সমান থাকবে, এই জন্য কি সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। কিন্তু হেটেরোস্ফিয়ারে কি হবে? এই সংযুক্তিগত তারতম্য কি ঠিক থাকবে না। যে আমরা যে পড়ে আসছি 78% নাইট্রোজেন, এটা শুধু এই তিনটা লেয়ারের জন্য প্রযোজ্য। এই হেটেরোস্ফিয়ারে এই সংযুক্তি ঠিক থাকবে না। যেহেতু সংযুক্তি সমান থাকে না, তার নাম কি হয়েছে? অসমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। তাহলে সংযুক্তিগতভাবে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ারে কোন কোন স্তর আছে? প্রথম তিনটা। হেটারোস্ফিয়ারে সর্বশেষ স্তর। এবং খেয়াল করো, হোমোস্ফিয়ার এবং হেটারোস্ফিয়ারের মুখ্য এবং গৌণ উপাদান। খুব সহজ পড়াশোনা। দেখো, আমাদের সবচেয়ে বেশি যে দুইটা গ্যাস পাওয়া যায় হোমোস্ফিয়ার, তার মুখ্য উপাদান কি? সবচেয়ে বেশি পাওয়া দুইটা গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন। আর বাকি যেগুলো আছে জলীয় বাষ্প, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড, ওজোন গ্যাস, এগুলো কি গৌণ উপাদান। আর হেটারোস্ফিয়ার আমরা পড়ে আসছি না যে এক্সোস্ফিয়ারে হচ্ছে অনেকগুলো আয়ন থাকে, এই জন্য কি বলা হয় আয়নোস্ফিয়ার। ওই আয়নগুলা হচ্ছে গৌণ উপাদান, এবং সেই আয়নগুলার হচ্ছে নিরপেক্ষ যে গ্যাসগুলো আছে এগুলা কি মুখ্য উপাদান। ক্লিয়ার? তাহলে হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ারের মুখ্য এবং গৌণ উপাদান খুব ভালো করে পড়বা, একদম ইজি, মনে রাখা খুব সহজ। আচ্ছা, তাহলে হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার মোটামুটি আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, বলো, প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা কোন স্তরে ঘটে? শাবাব, ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ওজোন স্তরের গুরুত্ব। ওজোন স্তর, তার রেঞ্জ কত বলছিলাম? 20 থেকে 40 কিলোমিটার। 40। এখানে কি থাকে? অধিক পরিমাণে ওজোন গ্যাস থাকে যেটা সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মিকে শোষণ করে ফেলে। ঠিক আছে। এখন যদি এই ওজোন গ্যাস ইউভি রশ্মি শোষণ না করত, তাহলে এই ইউভি রশ্মি কি কি ক্ষতি করতে পারতো বলো তো? চারটা ক্ষতি একদম মুখস্থ করবা। প্রশ্ন আসে যে নিচের কোনটি ইউভি রশ্মির ক্ষতিকারক প্রভাব নয়? কি কি আছে? রাসায়নিক বন্ধনকে ভেঙে দিতে পারে, বায়োলজিক্যাল প্রক্রিয়াকে নষ্ট করতে পারে, চোখের ক্যাটারেক্ট হতে পারে, অথবা স্কিন ক্যান্সার হতে পারে। তাহলে ইউভি রশ্মির চারটা ক্ষতিকারক দিক একদম ভালো করে পড়বা। ঠিক আছে, এটা হচ্ছে ওজোন স্তরের রেঞ্জ, এটা খুব ভালো করে পড়বা। আচ্ছা, এখন দেখো, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে কিছু কি নিয়ামকের প্রভাব আছে। সেগুলো কি কি? তাপমাত্রার পরিবর্তন, চাপের পরিবর্তন, বায়ুর ঘনত্বের পরিবর্তন, এবং জলীয় বাষ্পের অবস্থার পরিবর্তন। এগুলো কি করে? আমাদের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সৃষ্টিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। ঠিক আছে, এইগুলো একবার রিডিং দিবা। ঠিক আছে, এইগুলো একবার রিডিং দিবা, তোমার এখানে কিছু মুখস্থ করতে হবে না। এখন দেখো, ঘূর্ণিঝড় সৃষ্টির মূল দুইটা কারণ কি? গভীর সমুদ্রের পানির উচ্চ তাপমাত্রা এবং সমুদ্রের বায়ুমণ্ডলে কি নিম্নচাপ সৃষ্টি। কিভাবে হচ্ছে একটু দেখো, একটু দেখো। নর্মালি আমাদের যখন ধরো এটা সমুদ্র, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ঠিক আছে, যখন প্রচন্ড সূর্যালোক থাকবে, আমাদের সমুদ্রের পানি বাষ্প হয়ে যাবে না? বাষ্পের পরিমাণটা অনেক বেড়ে যাবে।
সমুদ্রের উপরে। কিন্তু যখন আমাদের বায়ুমণ্ডলে তোমার হচ্ছে অনেক সূর্য পড়বে, তখন কি হবে? এই গ্যাসগুলা তাপে হালকা হয়ে উপরে উঠে যাবে, যার ফলে এইখানে একটা নিম্নচাপ সৃষ্টি হবে এবং এখানে কি জলীয় বাষ্প বেশি হবে, যার ফলে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প প্রচণ্ড বেগে নিম্নচাপযুক্ত স্থলভাগে চলে আসে। তখন কি হয়? সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। ঠিক আছে? এত ব্যাখ্যা লাগবে না, যেগুলো মার্কিং করা সেগুলো পড়লেই, যেগুলো ক্লাসে বলবো সেগুলো পড়লেই মোর দেন এনাফ। তাহলে আমাদের ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য মিনিমাম টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রেই 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে ঘূর্ণিঝড়টা বেশি হয়। কোন অক্ষাংশে বলতো? 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে। যদি আমি পৃথিবীর মানচিত্র আঁকি, পৃথিবীর একটু নর্মাল ফিগার আঁকি, ধরো এরকম ফিগার, ঠিক আছে? চ্যাপ্টা একটু, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। এই যে উত্তর মেরু, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি বিষুবীয় রেখা। এখানে ধরো 5 ডিগ্রি, এখানে কি 20 ডিগ্রি, যে এই অঞ্চলব্যাপী কি হয়? আমাদের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়। এরপর দেখো, ঘূর্ণিঝড় তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। কোথাও আছে সাইক্লোন, তাই না? তো সাইক্লোন বা ঘূর্ণিঝড় এই নামটা কই থেকে আসছে? গ্রিক ওয়ার্ড কাইক্লোস থেকে। কাইক্লোস মানে কি? কয়েল অফ স্নেক বা সাপের কুণ্ডলী। ঘূর্ণিঝড় দেখতে কিসের মতন? একটা সাপের কুণ্ডলীর মতো। ঠিক আছে? সেখান থেকে তার নাম আসছে সাইক্লোন। আচ্ছা, এইগুলো একবার রিডিং দিবে, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? যেগুলো মার্কিং করা আছে সেগুলো মুখস্থ করতে পারো, বাট এখানে আর কিছু পড়তে হবে, শুধু কি একবার রিডিং দিবা, তাহলেই হবে। এখন দেখো, শাবাব, ক্লাসে আসো? জয়িতা? জি ভাইয়া, জি ক্লাসে আছে। ভাইয়া। আচ্ছা, এখন দেখো, গ্যাসীয় অবস্থা এবং গ্যাসের বৈশিষ্ট্য। আমরা যখন আমরা বয়েলের সূত্র পড়ব, চার্লসের সূত্র পড়ব, আদর্শ গ্যাস সমীকরণ পড়ব, আমাদের কিছু কন্ডিশন বা শর্ত জানতে হবে। ঠিক আছে? প্রথমেই দেখো, যে গ্যাসগুলো আছে, আমরা বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো দেখি, আদর্শ একটা গ্যাসের কি থাকবে না? কোনো আকৃতি এবং আয়তন থাকবে না। ওই গ্যাসের কণাগুলো কোনো আয়তন দখল করবে না, তার কোনো আকার থাকবে না। কিন্তু বাস্তব যে গ্যাসগুলো আছে, বাস্তব গ্যাসগুলো কিন্তু একটা সামান্য পরিমাণ হইলেও আয়তন দখল করে, তাই না? আমরা কিন্তু এজন্যই বলি যে বাস্তব গ্যাসসমূহ ওই সকল সূত্র মেনে চলবে না। বয়েলের সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ, চার্লসের সূত্র, এগুলো কিন্তু বাস্তব গ্যাস মেনে চলে না। শুধু আদর্শ গ্যাসই এগুলো মেনে চলে। গ্যাসের ঘনত্ব, গ্যাসের তাপমাত্রা বাড়ালে এগুলো অনেক ছড়ায় পড়ে। যত বেশি ছড়ায় যাবে এদের ঘনত্ব কি হবে? তত কমবে। আবার চাপ বাড়ালে কি হয়? আয়তন কমে, ঘনত্ব বাড়ে। এগুলো সিম্পল কথাবার্তা। চাপে কি হবে? গ্যাসের আয়তন কমবে। তাপ দিলে কি হবে? গ্যাসের আয়তন বাড়বে। এবং সমসত্ব মিশ্রণ তৈরি করার ক্ষমতা, তার মানে কি? তুমি চাইলেই যে কোনো একটা পাত্রে যে কোনো পরিমাণে বিভিন্ন গ্যাস রাখতে পারবা। ধর আমি 5 মোল নাইট্রোজেন দিলাম, 10 মোল অক্সিজেন, এরকম বিভিন্ন অনুপাতে তুমি কি বিভিন্ন একাধিক গ্যাসকে একত্রে রাখতে পারবা। ঠিক আছে? এখন দেখো, গ্যাস সূত্রসমূহ। গ্যাস সূত্রগুলো পড়ার আগে আমাদের গ্যাসের ভৌত ধর্মভিত্তিক যে পরিবর্তনশীল রাশিগুলো আছে, বা আমরা আরো যদি ফ্র্যাঙ্কলি বলি, এখানে বেশিরভাগই হচ্ছে তাপগতীয় রাশি। তিনটা আর কি। তাপগতীয় রাশি। তাপগতিবিদ্যা ক্লাস করছিলা জয়িতা? জি ভাইয়া, পাস করছি। তো তাপগতীয় রাশি কি কি আছে আমাদের? তাপমাত্রা, চাপ, আয়তন। এখানে আমরা আরেকটা রাশি অ্যাড করব, সেটা কোনটা? মূল সংখ্যা। মূল সংখ্যা। তো আমরা এই যে গ্যাস সূত্রগুলো আছে, এগুলা কি করব? এই চারটা রাশির মধ্যে যে কোনো দুইটাকে স্থির রাখবো এবং বাকি দুইটার মধ্যে কি সম্পর্ক স্থাপন করব। এরকম কি কি আছে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। আমরা এখন এগুলো একটু পড়ি। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা বললাম আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আমাদের এই ইহজগতে আদর্শ গ্যাস বলতে কিছু আছে? বলো। আদর্শ গ্যাস নাই। আদর্শ গ্যাস একটাও নাই, সবগুলাই কি বাস্তব বাস্তব গ্যাস। গ্যাস। ঠিক আছে? তবে নোবেল গ্যাস কোনগুলা? নিষ্ক্রিয় গ্যাস, এটা মনে রাখবা। হিলিয়াম, নিয়ন, এগুলো কি বলা হয়? নোবেল গ্যাস বলা হয়। এখন দেখো, গ্যাসের আয়তন, চাপ এবং তাপমাত্রার বিভিন্ন একক। আয়তন,
আমরা যে কোনো সূত্র বসানোর সময় চেষ্টা করব প্রত্যেকটা চলকের কি একটা একক ইউজ করার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনটা ইউজ করি? এসআই একক। কিন্তু এসআই একক দিয়ে ম্যাথ করতে গেলেও আমরা অনেক সময় আয়তনের জায়গায় লিটার বসাই দিই। এটা কিন্তু হবে না। এসআই এককে আয়তনের একক কোনটা বলো তো? মিটার কিউব। বুঝছো? তো তোমার যদি একটা গ্যাসের আয়তন ধরে দেওয়া আছে 20 লিটার, তুমি সেটাকে 10⁻³ দিয়ে গুণ করে ওইটাকে মিটার কিউব করে ফেলবা। মনে থাকবে? মিটার কিউবটা হচ্ছে আয়তনের এসআই একক। 1 মিটার কিউব মানে কি? 1000 লিটার। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইকুয়াল 10⁻³ ডেসিমিটার কিউব, তার মানে কি 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। 1 মিটার কিউব সমান 10⁻³ ডেসিমিটার কিউব বা 10⁻³ লিটার। ঠিক আছে? তো এই ইনফোগুলো একটু মনে রাখবা। চাপ, তার এসআই একক কোনটা বলো তো? চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা কি বলি? প্যাসকেল বলি, তাই না? এটা কি চাপের এসআই একক। এই যে আমরা বলি 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 1 ATM চাপ সমান কত প্যাসকেল বলো তো? 101,325 প্যাসকেল। তুমি এইটাকে বিভিন্নভাবে লিখতে পারো। 101,325 এটাকে 101.325 কিলো প্যাসকেল অথবা 1.01 × 10⁵ প্যাসকেল। তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে 1 ATM মানে 101,325 প্যাসকেল বা 101.325 কিলো প্যাসকেল অথবা 760 মিলিমিটার টর পারস্তম্ভ চাপ অথবা কি 760 টর। টর নামটা মূলত আছে কোথা থেকে? টরিসেলি থেকে, যিনি চাপ মাপার জন্য ব্যারোমিটার আবিষ্কার করছে। তাহলে 1 ATM 760 মিলিমিটার মার্কারি 101.325 কিলো প্যাসকেল 760 টন বা 1 বার। এবং চাপের এসআই কোনটা? এই যে এই প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই একক। আচ্ছা, তারপর তাপমাত্রা। তাপমাত্রা মাপার জন্য যে আমরা 3টা স্কেল ইউজ করি ওইটা আমরা অলরেডি কোথায় পড়ছি বলতো? তাপ গতিবিদ্যা সার্টিফিকেট অধ্যায়ে 3টা স্কেল নিয়ে পড়াশোনা করছি। কি কি? কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। এর মধ্যে পরম স্কেল কোনটা বলতো? কেলভিন স্কেল। কেন বলা হয়? বলো বলো। কেন কেলভিন স্কেলকে পরম স্কেল বলা হয়? কারণ কেলভিন স্কেলে 0 কেলভিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। মানে পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে যে স্কেলটা বানানো হয়েছে কোনটা? কেলভিন স্কেল। ওইটাই কি পরম স্কেল। ঠিক আছে? তাহলে পরম তাপমাত্রা স্কেল কোনটা? কেলভিন স্কেল। আমরা কেলভিন এবং সেলসিয়াস এবং ফারেনহাইট এর মধ্যে সম্পর্ক স্থাপনের যেই সূত্রটা আছে সেটা আমরা পড়ছি না? কি পড়ছি? K-273/5 ইকুয়াল C/5 ইকুয়াল F-32/9। এটা কি দুজনে মনে আছে? আশা করি মনে আছে। ঠিক আছে? আচ্ছা, কি জয়িতা মনে আছে এটা? জি এখন দেখো, ভাইয়া। এসটিপি ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে এই আদর্শ তাপমাত্রা কত বলতো? আদর্শ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0°C। 273 কেলভিন। আদর্শ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আদর্শ চাপ কত? 1 ATM। ঠিক আছে? তাহলে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাস কি পরিমাণ আয়তন দখল করবে? 22.414। একে আমরা কি বলি? মোলার আয়তন। মোলা মানে কি? 1 মোল গ্যাস যেই পরিমাণ আয়তন দখল করে তাকে বলা হয় মোলার আয়তন। এবং আদর্শ তাপমাত্রা এবং চাপে এই আয়তন কত হবে? 22.414 লিটার। এসএটিপি ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার বা কক্ষ তাপমাত্রা ও চাপ। কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। এবং কক্ষ চাপ কত? এটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। আদর্শ তাপমাত্রা, আদর্শ চাপ কত বলতো? 101.325 কিলো প্যাসকেল, তাই না?
কিন্তু কক্ষ চাপ কত? 100 কিলো প্যাসকেল, মনে রাখবা। এবং কক্ষ তাপমাত্রা ও চাপে তোমার ইয়েটা কি হবে, মোল আয়তন কি হবে, একটু বেশি হবে, 24.789। তাহলে আদর্শ তাপমাত্রা চাপে মোলার আয়তন কত? 22.414। এবং কক্ষ তাপমাত্রা এবং চাপে মোলার আয়তন কত? 24.789। 22.78. আমরা আরেকটা পড়ব, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, মানে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। এখানে তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত? অ্যাজ ইউজুয়াল 1 atm। এবং এই স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে মোলার আয়তন কত হয় বলতো? 24.04 লিটার। তাহলে এই তিনটা ইনফো খুব ভালো করে মনে রাখবা। আদর্শ তাপমাত্রা চাপে মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোলার আয়তন 22.4 লিটার। কক্ষ তাপমাত্রা চাপে মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোলার আয়তন কত? 24.789 লিটার। এবং স্বাভাবিক তাপমাত্রা চাপ মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোলার আয়তন কত? 24.04 লিটার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো বয়েলের সূত্র। আমরা যে চারটা রাশি মনে আছে কি কি পড়ছিলাম? তাপমাত্রা, চাপ, আয়তন, মূল সংখ্যা। এই চারটার মধ্যে যে কোনো দুইটাকে স্থির রাখবো এবং বাকি দুইটার মধ্যে কি সম্পর্ক স্থাপন করব। বয়েলের সূত্রে তোমার স্থির কোনটা? তাপমাত্রা স্থির এবং কি মূল সংখ্যা স্থির। বয়েল বলতেছে যদি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক কি হবে পরস্পরের? কি হবে? ব্যস্তানুপাতিক। চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। এবং এই সূত্র থেকে আমরা হচ্ছে সমীকরণটা কি পাই? P1V1 = P2V2। এগুলোকে আমার এখন ব্যাখ্যা করতে হবে সাবাব? না, না ভাইয়া। এগুলো কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমি যেগুলো বলবো সেগুলো যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমার আর কিছু লাগবে না, এগুলো এনশিওর করো। আচ্ছা, এখন এখন দেখো তো, বয়েলের সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট না স্পেসিফিক্যালি, আমরা পড়ে আসি। তাহলে এই যে পি এবং ভি বনাম যে গ্রাফটা পাবো তাকে আমরা কি বলি বলতো? আইসোথার্মাল গ্রাফ বা আইসোথার্মাল গ্রাফ, তাই না? বা সমষ্ণ লেখো, কি বলি আমরা? সমষ্ণ লেখো। পি বনাম ভি যে গ্রাফটা হয় কিরকম হবে? যেহেতু পরস্পরের ব্যস্তানুপাতিক, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি সমষ্ণ লেখো বা আইসোথার্ম বলা হয় এই পি ভি বনাম পি যে গ্রাফটা আছে, বা পি বনাম ভি যে গ্রাফটা, ওটা কি সমষ্ণ লেখো বা আইসোথার্ম। এবং এই আকারটা কিরকম হবে? অধিবৃত্তাকার। আকারটা কেমন হবে? পি বনাম বি লেখোটা অধিবৃত্তাকার। এই ইনফোগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা, এগুলো প্রয়োজন নাই। ম্যাথ প্র্যাকটিস করবা। P1V1 = P2V2, এই সিম্পল সূত্র দিয়ে যে ম্যাথগুলো আছে এর বাইরে যাওয়া লাগবে না। এই সিম্পল সূত্র দিয়ে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করলেই হবে, এর বেশি লাগবে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো কঠিন ম্যাথ দেয় না। দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে 4 লিটার অক্সিজেনকে 0.8 লিটারে পরিণত করতে চাপের বৃদ্ধি কত হবে? বলো তো কত হবে? বলো বলো বলো। দেখো তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট, তো আমরা বুঝে গেছি কোনটা হবে বয়েলের সূত্র। তোমার আয়তন কত হচ্ছে? আয়তন হচ্ছে 5/1 কারণ 5 আর 40। তো আয়তন যদি 5/1 হয়, চাপ কি 5 গুণ বাড়বে না? আয়তন 5 গুণ কমতেছে, চাপ কি হবে? 5 গুণ বাড়বে। দশমিকের অঙ্কগুলো হাতে কিভাবে করে? কোনটা? আচ্ছা দেখো, এই দেখো আমি এই ম্যাথটা দেখাই তোমাকে। তোমার এখানে তাপমাত্রা কোনো চেঞ্জ হয়েছে? তাপমাত্রা কোনো চেঞ্জ হয় নাই। তাহলে তুমি কি করবা? তুমি যে তাপমাত্রা কনস্ট্যান্ট, তুমি সূত্র বসাবা কোনটা? বয়েলের সূত্র। কি বসাবা? P1V1 = P2V2। P1 কত? 1 atm। V1 কত? 4 লিটার। 4. P2 কি তুমি বের করবা? V2 কত? 0.8। তাহলে P2 সমান কত হবে? 4/0.8। এটা হচ্ছে না?
তুমি এখন কি করবা, একদম সিম্পল কাজ। আচ্ছা দাঁড়াও তো একটু। আচ্ছা, একদম সিম্পল কাজ, উপর নিচে 10 দিয়ে গুণ করে দাও। 4 কে 10 দিয়ে গুণ করো, 0.8 কে 10 দিয়ে গুণ করো, উপরে হবে 40, নিচে হচ্ছে 8, 5 আর 40। বুঝছো শাবাব? যেটা আচ্ছা, এরপর দেখো, এখন আয়তন বাড়লে, আয়তন যদি বাড়ে ঘনত্ব বাড়বে না কমবে? ঘনত্ব বাড়বে। এই সেটা, কমবে। আয়তন আয়তন বাড়বে। বাড়লে ঘনত্ব কমবে। সরি ক। আয়তন বাড়লে ঘনত্ব কমবে। আবার আয়তন এবং চাপ পরস্পরের কি ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি না চাপ বাড়ালে আয়তন কমে কিন্তু ঘনত্ব বাড়ে? বলা যায় না? তার মানে চাপ এবং ঘনত্ব পরস্পরের সমানুপাতিক, ঘনত্ব এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক, বলতে পারি কি না? তাহলে চাপ এবং ঘনত্ব পরস্পরের সমানুপাতিক, এবং এইখান থেকে আমরা সূত্র পাই একটা, P1/D1 = P2/D2। এটাও মনে রাখবো, ঠিক আছে? P1/D1 = P2/D2 কেন আসছে? কারণ চাপ এবং ঘনত্ব পরস্পরের সমানুপাতিক। বলো, বয়েলের সূত্রের সমীকরণ কোনটা? P1V1 = P2V। দেখছো, এরকম সিম্পল কোশ্চেন কিন্তু মেডিকেলে আসে, একবার আসছে কিন্তু মেডিকেলে। এখন তোমাদের হচ্ছে আমি, আচ্ছা কোনটা বলতাম, এই যে সূত্র এবং সমীকরণ, তার মেইন ডিফারেন্স তোমরা পারো? জয়িতা? সূত্র হচ্ছে এক্স্যাক্টলি, বিবৃতিমূলক, আর সমীকরণ হচ্ছে ওই যে চলক দিয়ে প্রকাশ, সংখ্যামূলক, তাই না? চলক চলক দিয়ে দিয়ে, প্রকাশ হ্যাঁ। করে। আর সূত্র কি একটা বিবৃতি বা উক্তি, তাই না? আচ্ছা, সাবাস, মনে আছে, এটা আমরা ফিজিক্স যে ফার্স্ট পেপারসের প্রথমত ছিল সেখানে পড়ছিলাম। আচ্ছা, তোমরা বেশ কিছু দাগানো যে ম্যাথগুলো আছে না, এগুলো বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? যে কোনো প্রবলেম থাকবে নেক্সট ক্লাসে, ক্লাস শেষে ওই প্রবলেমগুলো বলবা। আচ্ছা, এখন চার্লসের সূত্র আমরা দেখি। চার্লস কি বলতেছে, যদি চাপ এবং মূল সংখ্যা এই দুইটা স্থির রাখে, আমি তাপমাত্রা যত বাড়াবো আয়তন কি হবে? তত বাড়বে। মানে তাপমাত্রা এবং আয়তন পরস্পরের সমানুপাতিক। তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়বে। এটা কার সূত্র? চার্লসের সূত্র। চার্লসের সূত্রে স্থির কোনটা? চাপ স্থির মেনলি, সাথে কি মূল সংখ্যা স্থির। তবে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, এবং এখান থেকেই বিজ্ঞানী চার্লস তার সূত্র দিছে। সূত্র আলটিমেটলি কি হবে বলতো? সূত্র হবে V1/T1 = V2/T2। মনে থাকবে? সূত্র কি হবে? V1/T1 = V2/T2। এবং কখন তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা? যখন তুমি টি কে বসাবা কেলভিন মানে, ঠিক আছে? তুমি কিন্তু এই সূত্রে সেলসিয়াস মান বসাতে পারবা না। এই যে বলবো না V1/T1 = V2/T2, এই সূত্রগুলো তুমি কখনোই সেলসিয়াস মান বসাবো না। সবসময় কোনটা বসাবা বলো তো? কেলভিন মানটা বসাবা, কেলভিন। ঠিক আছে? না হলে কিন্তু ম্যাথ হবে না। V1/T1 = V2/T2। যেহেতু এই, আমার যদি হচ্ছে ভি এবং টি এর মধ্যে একটা গ্রাফ আঁকি, ভি এবং টি পরস্পরের সমানুপাতিক না? মানে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, কি হবে? একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। বুঝছো? কারণ পরম শূন্য তাপমাত্রা কি হবে? আয়তন শূন্য হবে। তাপমাত্রা বাড়াচ্ছি, আয়তন বাড়বে। মূল বিন্দুগামী সরলরেখা। যেহেতু এখানে চাপ স্থির, তাহলে স্থির চাপে চার্লসের যে ভি বনাম টি গ্রাফ, তাকে আমরা কি বলতে পারি? আইসোবার, বরিক সম আইসোবার। চাপীয় লেখ বা আইসোবারিক গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়ে আসছি বয়েলের সূত্রে পি বনাম বি গ্রাফটা কেমন হবে? অধিবৃত্তাকার। আমাদের চার্লসের সূত্রে ভি বনাম টি গ্রাফটা কেমন হবে? মূল মূল বিন্দুগামী বিন্দু সরল রেখা। সরলরেখা। মনে থাকবে এগুলা? আচ্ছা, চার্লসের সূত্রের সমীকরণ কোনটা বলো? মাত্র দুই বললাম, নম্বরটা V1/T1 ইকুয়াল V2/T2। লেখচিত্র মতে এক্স বিন্দুতে তাপমাত্রা কত খেয়াল করো। এক্স বিন্দুতে আলটিমেটলি আয়তনটা শূন্য হচ্ছে না?
তাহলে কোনো একটা বস্তুর আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় কোন তাপমাত্রায়? পরম শূন্য শূন্য ডিগ্রি তাপমাত্রায়, ঠিক আছে? -273 ডিগ্রি মানে সেলসিয়াস। 0 কেলভিন তাপমাত্রা বা -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, এবং এই তাপমাত্রা কি হবে? আয়তন শূন্য হবে। উত্তর হচ্ছে ক। এটা বলো, পরম শূন্য তাপমাত্রা কত? বলে ফেলছি, 0 কেলভিন বা 2 কেলভিন। -273 ডিগ্রি সেলসিয়াস। খুব সহজ বিষয়। এখন দেখো, আয়তন এবং ঘনত্ব পরস্পরের কি ব্যস্তানুপাতিক না? যেহেতু তাপমাত্রা এবং আয়তন পরস্পর সমানুপাতিক, তাহলে আয়তন তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। তো তাপমাত্রা এবং ঘনত্ব পরস্পরের কি হবে? ব্যস্তানুপাতিক। কারণ তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, ঘনত্ব কমবে, তাপমাত্রা বাড়ালে ঘনত্ব কমবে, ব্যস্তানুপাতিক। সূত্র কি হয়ে যাবে? T1 ইন্টু D1 ইকুয়াল কি T2 ইন্টু D2। ক্লিয়ার? যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে এরকম গুণ আকারে সূত্র আসবে, আর যদি সমানুপাতিক হয় তাহলে ভাগ আকারে, যেরকম V1/T1 ইকুয়াল V2/T2 ভাগ আকারে আসবে। বুঝছো? এই যে বয়েলের সূত্রে পি এবং বি পরস্পরের ব্যস্তানুপাতিক, সূত্র আসছে গুণ আকারে P1 V1 ইকুয়াল P2 V2। আবার চার্লসের সূত্রে ভি এবং টি ব্যস্তানুপাতিক, সূত্র আসছে কি সমানুপাতিক, সূত্র আসছে কি ভাগ আকারে, তাই না? তাহলে যদি ইয়া হয়, সমানুপাতিক হয় তাহলে কি হবে? ভাগ আকারে সূত্র আসবে। আর যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে কি গুণ আকারে সূত্রগুলো আসবে। খেয়াল করছো? বুঝতে পারছো এগুলা? অবশ্যই মার্কিং করাগুলা বাসায় প্র্যাকটিস করবা। গে লুসাকের চাপের সূত্র, ফিজিক্সে এটাকে বলা হয়েছে কি বলতো? রেনোর চাপীয় সূত্র, মনে আছে? জি ভাইয়া। ফিজিক্সে এটাকে বলা হয়েছে রেনোর চাপীয় সূত্র। এখানে কি স্থির থাকবে? ভি, আয়তন এবং মূল সংখ্যা এই দুইটা স্থির থাকবে। মানে কি বলছে? তাপমাত্রা যত বাড়বে চাপ তত বাড়বে, মানে চাপ হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়াবো চাপও কি তত বাড়বে, তাপমাত্রা কমলে চাপ কমবে। ঠিক আছে? প্রযুক্ত চাপ কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে যেহেতু সমানুপাতিক, সূত্র কি কেমন আসবে বলতো? ভাগ আকারে P1/T1 ইকুয়াল P2/T2। এটা হচ্ছে গে লুসাকের চাপের সূত্র। তাহলে গে লুসাকের চাপের সূত্রে স্থির কোনটা বলতো? স্থির কোনটা? আয়তন। আয়তন আর মৌসুম। আয়তন। তাহলে আমরা এইখানে তোমার চাপ এবং তাপমাত্রা নিয়ে, চাপ এবং তাপমাত্রা যেহেতু পরস্পরের সমানুপাতিক, আমরা কি পাবো? মূল বিন্দুগামী সরলরেখা পাবো। হ্যাঁ, এরকম পাবো, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে এই গ্রাফটা কেমন হবে? মূল বিন্দুগামী সরলরেখা। এই গ্রাফকে আমরা কি বলবো? সম, কি বলবো? আয় সমায়তনিক গ্রাফ। সম আয়তনীয় লেখো, বা ইংলিশ কি হবে? আইসোকোরিক। আইসোকোরিক গ্রাফ। তাহলে সমচাপীয়, আইসোবারিক, সম আয়তনীয়, আইসোকোরিক, সমষ্ণ, আইসোথার্ম। আচ্ছা, দেখানো ম্যাথগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। এখন দেখো, অ্যাভোগ্রেডো সূত্র। উনি কি বলছে? উনি হচ্ছে চাপ এবং তাপমাত্রা দুইটাকে স্থির রাখছে। স্থির রেখে বলতেছে গ্যাসের পরিমাণ যত বেশি হবে সেটা তত বেশি আয়তন দখল করবে। এটা খুব সোজা হিসাব না? যে গ্যাস যত বেশি হবে সেটা কি এমনিতেই আয়তন বেশি নেবে না? তো উনি বলতেছে ভি সমানুপাতিক এন, মানে যত বেশি মূল গ্যাস থাকবে তত বেশি আয়তন নেবে। আয়তনটা ডিপেন্ড করে মূল সংখ্যার উপর। যদি 1 মোল হয় তাহলে আদর্শ তাপমাত্রা চাপে আয়তন নেবে 22.4 লিটার। যদি 2 মোল হয় তাহলে 44.8 লিটার। তাহলে আয়তনটা কি মূল সংখ্যার সমানুপাতিক। আমরা লিখতে পারি না যে V1/N1 ইকুয়াল V2/N2? এটা কি অ্যাভোগাড্রোর সূত্র। এবং আমরা অলরেডি মূলার যে আয়তন তিনটা তাপমাত্রায় মুখস্থ করছি না আমরা? করছে কিনা বলো? কোন কোন তাপমাত্রায় পড়ছি জি আমরা? 0 ডিগ্রি সেলসিয়াস মানে এসটিপি তে আয়তন কত? 22.414 লিটার বা 4 লিটার। 20 ডিগ্রি সেলসিয়াস মানে কি ন্যাচারাল টেম্পারেচার প্রেসার, এনটিপি, আয়তন কত?
24.04 লিটার। আর যদি বলি 25 ডিগ্রি সেলসিয়াস মানে কক্ষ তাপমাত্রা এবং চাপ, আয়তন কি হবে? 24.789 24.789 লিটার। এই তিনটা মান অবশ্যই খুব ভালো করে মুখস্থ করবা। বলো এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.414 ডেসিমিটার কিউব। আর ডেসিমিটার কিউব মানেই লিটার। ঠিক আছে, তারপর দেখো চার্লসের সূত্রের লেখচিত্রের নাম কি? চার্লসের সূত্রে স্থির কোনটা? আইসোবার। চাপ কনস্ট্যান্ট, চাপ। তাহলে কি হবে? আইসোবার। আইসোবার। ঠিক আছে, শাবাব বুঝতেছো? জি হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, এখন দেখো বয়েল এবং চার্লসের সূত্র থেকে সমন্বয় সূত্র। বয়েলের সূত্র কি বলছে? যে পি এবং ভি পরস্পরের ব্যস্তানুপাতিক, তাই না? তাই কি না? তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি না যে পি ভি সমানুপাতিক 1, মানে পিভি হচ্ছে একটা কনস্ট্যান্ট, 1 কি কনস্ট্যান্ট না? তাহলে পিভি হচ্ছে একটা কনস্ট্যান্ট। আবার দেখো চাপ এবং তাপমাত্রা পরস্পরের কি বলতো? সমানুপাতিক। আবার আয়তন এবং তাপমাত্রা পরস্পরের কি? সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি না যে পিভি সমানুপাতিক টি, কারণ তাপমাত্রা বাড়লে আয়তনও বাড়বে, চাপও বাড়বে, এতে গুণফলও বাড়বে, তাই না? তাহলে এখান থেকে পিভি বাই টি এটা হবে কনস্ট্যান্ট। সূত্র কি হবে? পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু বাই টি টু। এটা কি বয়েল এবং চার্লসের পি এবং সি, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু বাই টি টু। বুঝতে পারছি? সূত্র মনে জি রাখবো, ভাই। ম্যাথ আসবে, ঠিক আছে? সহজ সহজ ম্যাথ আসতে পারে অথবা ডিরেক্টলি এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এখন দেখো আমি সিম্পলি আগেই বলছিলাম চার্লসের সূত্র বলো বা বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, কোন সূত্রই কি বাস্তব গ্যাস মেনে চলে? না। বাস্তব গ্যাস কিন্তু ওই কোনো সূত্র মেনে চলে না। এই সূত্র সবগুলোই কি আদর্শ গ্যাস মেনে চলে সম্পূর্ণভাবে। ঠিক আছে, তবে বাস্তব গ্যাসগুলা একটা কন্ডিশনে অনেকটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ওটা কি বলতো? উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, খুবই ইম্পর্টেন্ট। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসসমূহ অনেকটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ক্লিয়ার? এই শর্তটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটা সূত্রকে সমন্বয় করে আমরা আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ পাই। আদর্শ গ্যাস সমীকরণ কি আমরা সবাই পারি? পিবি সমান এন আর টি, তাই না? তাই কি না বলো? জি এখানে ভাই। আমাদের আর এর বিভিন্ন মান লাগবে। আর এর মান এসআই এককে কত বলো তো? এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর 8.314 জুল জুল পার পার কেলভিন মোল পার মোল। পার কেলভিন। যদি বলি লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত? 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। পার কেলভিন পার মোল পার কেলভিন। যদি বলি তোমার হচ্ছে সিজিএস এ কত? শুধু 8.314 ইন্টু কি হবে? 10⁻⁷। যদি বলি ক্যালোরি একক মানটা কত হবে? 1.987, তাই না? তো এইভাবে তোমরা কি করবা, প্রত্যেকটা এককেই আর এর মান কত তোমরা হয়তো এই অধ্যায়ে পাবা না। এটা মনে হয় তাপগতিবিদের পড়া, তাই না? না তাপগতিবিদ না, এটা কোন অধ্যায়ের পড়া আর এর মানটা? এখানেই আছে আর সামনে পরে মনে আছে, তাই পরে পাবো আমরা। হ্যাঁ এখানে আছে, এখানে আছে, বক্সে। এখানে আছে। আচ্ছা, তাহলে এই যে মুলার গ্যাস ধ্রুবক আর, তার একক কি? জুল পার মোল পার কেলভিন, মানে কাজ পার মোল পার কেলভিন, ঠিক আছে? এবং আর এর বিভিন্ন মান লিটার অ্যাটমসফিয়ার, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এসআই এককে মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। সিজিএস এ শুধু কি হবে? এসআই এর সাথে 10⁻⁷ গুণ হবে। তারপর দেখো ক্যালোরি একক কত হবে? 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। ইঞ্জিনের কত হবে? 2783 ফুট পাউন্ডাল। ফুট পাউন্ডাল এটা কি হবে? ফুট পাউন্ডাল, যেটা কি একটা কাজের একক পার মোল পার কেলভিন।
তাহলে 5টা এককেই আর এর মান একক সহ মুখস্থ করবা। ঠিক আছে? এখন দেখো, আমি যে বললাম এসআই এককে আর এর মান কত বলো? 8.314। 8.314 আমি লিখি একটু। আর এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এই আর কি সিম্পলিটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার 8.314 জুল তাপ শক্তি লাগে। বুঝছো? তাহলে আমি এই যে তোমার 8.314 জুল দিয়া আমি কতগুলা গ্যাসের তাপমাত্রা বাড়াচ্ছি 1 কেলভিন? এক মোল গ্যাসের না? এক মোল। এক মোল মানে কতগুলা গ্যাসের? অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাসের, তাই না? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাসের জন্য আমাদের গ্যাস ধ্রুবক পাই, ওইটা হচ্ছে মুলার গ্যাস ধ্রুবক। তাহলে একটা মাত্র গ্যাসের অণুর জন্য আমরা যে গ্যাস ধ্রুবক পাবো ওইটা কি আর বাই এন না? কারণ আমার আরটা কিসের জন্য? এক মোলের জন্য, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর জন্য। তাহলে একটা অণুর জন্য তোমার যে গ্যাস ধ্রুবক তার মান কি হবে? আর বাই এন এ। তাকে আমরা কি বলি বলো? বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক। মানে একটা মাত্র গ্যাসের অণুর জন্য যেই গ্যাস ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক, তার মান কত বলো তো? তার মান কত? শুধু ওয়ান পয়েন্ট এসআইটা থ্রি পড়বা, এইট ইন্টু টেন টু দি পাওয়ার শুধু মাইনাস এসআইটা পড়লেই হবে, ওটা না পড়লে সমস্যা নেই। কি হবে? 1.38 ইন্টু 10⁻³ জুল পার কেলভিন পার মলিকিউল। এখন কিন্তু আর মোল আছে না, একটা মাত্র অণু, মলিকিউল। ক্লিয়ার? তাহলে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল এনআরটি, এটা কারা মেনে চলে বলো? শুধুমাত্র আদর্শ গ্যাস, যেটা এই পৃথিবীতে নাই। এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা একটা নতুন সূত্র পাই। সেটা কি? ঘনত্বের সূত্র, ডি ইকুয়াল পি এম বাই আর টি। ঘনত্ব ডি ইকুয়াল পি এম বাই আর টি, এটা মনে রাখবা। প্রতিবেদন খুবই সহজ, বাট এখন এগুলো দেখার প্রয়োজন নাই। ডি সমান কি? পি এম বাই আর টি। মনে থাকবে? বুঝছো? শাবাব। দেখো কি বলছে, কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে কত বাড়ালে আয়তন দ্বিগুণ হবে? একই সাথে চাপটাকেও দ্বিগুণ করা হয়েছে। তাহলে খেয়াল করো, আমি তাপমাত্রা বাড়াবো, আয়তন দ্বিগুণ হবে, চাপও দ্বিগুণ হয়েছে। তার মানে কি এখানে তাপমাত্রা, চাপ, আয়তন তিনটাই কি চেঞ্জ হচ্ছে না? যখন তিনটা রাশি চেঞ্জ হবে বলতো টি পি ভি, এই তিনটা দিয়েই কোন সূত্র আছে বলতে পারবা? বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র। পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু বাই টি টু। তুমি যদি একটু স্কিলফুল হয়ে যাও তোমার এগুলো ম্যাথ করতে হবে না। আমি তোমাকে বলি এই ম্যাথটা আমি কিভাবে করতাম। চিন্তা করো, আমি তাপমাত্রাকে প্রথমে কি চিনে নিব বলতো? চিনে নিব কেলভিন। কেলভিনে। কত কেলভিন? 300 কেলভিন। ঠিক আছে? কখনোই সেলসিয়াস রাখবা না। দেখো এই ম্যাথটাই তুমি সেলসিয়াস রাখতা একদম পুরো ভুল হইতো। ঠিক আছে? এখন চিন্তা করো, আয়তন দ্বিগুণ হয়, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে না কমে বলো? বার। বাড়ে। তাই আয়তন দ্বিগুণ করছি মানে কি, আমি তাপমাত্রা 2 গুণ করছি, আবার চাপও দ্বিগুণ করছি। তাহলে চাপ দ্বিগুণ করলে তাপমাত্রা বাড়ে না? কারণ তাপমাত্রা বাড়ালে কি হবে? চাপ বাড়বে। তাহলে আমার, দেখো আমি তাপমাত্রা 4 গুণ করব, যেখানে তোমার আয়তন দ্বিগুণ বাড়বে, চাপও দ্বিগুণ বাড়বে। বুঝছো? তাপমাত্রা কত করবো আমি? 4 গুণ করব। তাহলে 300 কেলভিন, তার 4 গুণ কত? 1200 কেলভিন। বুঝতে পারছো? মানে আয়তন দ্বিগুণ করার জন্য তাপমাত্রা দ্বিগুণ করতে হবে, আবার চাপকেও দ্বিগুণ করতে তাপমাত্রা দ্বিগুণ করতে হবে। আয়তনের জন্য দ্বিগুণ, চাপের জন্য দ্বিগুণ, মোট কত? আমি তাপমাত্রাকে 4 গুণ করব। ছিল কত? 300 কেলভিন, 4 গুণে কত? 1200 কেলভিন। আমার কত বাড়াইতে হইব বলো তো? 300 ছিল, 1200 করতে হবে, আমি কত বাড়াবো তাপমাত্রা? কত বলো? 900। 900 বাড়াবো। তোমার যদি এগুলো বুঝতে কঠিন লাগে সমস্যা নাই, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু বাই টি টু। আমি পি ওয়ান বসাই দিই। পি ওয়ান কত বলো তো? 0.8 ইন্টু
V1 বসাই দিলাম ভাগ T1 কত 300, P2 কত 1.6 ইন্টু V2 কত দেখো তো, আয়তন দ্বিগুণ হইছে না? তাহলে যদি V1 থাকে V2 কত হবে 2V1 বলতে পারি না? আয়তন দ্বিগুণ যেহেতু ভাগ কি হবে? জি। ভাগ হবে তুমি T2 বের করবা। তাহলে এই V1 কাটা, দেখো 0.8 ভাগ হচ্ছে 300, নিচে হচ্ছে 1 আচ্ছা আমি একটু দেখাই এটা কি হবে। দেখো এখানে কি আসে, আমি T2 কে এই পাশে নিয়ে আসি, T2 সমান কি আসতেছে 1.6 ইন্টু 2 ইন্টু 300 ভাগ হচ্ছে 0.8। তুমি 0.8 কে 1.6 2 আসবে, 2 দুগুণে 4, 3 চারা 1200, মানে T2 হবে 1200, T1 কত ছিল 300। তাপমাত্রা কত বাড়াইছি আমি, কত বাড়াতে হবে 900 বাড়াতে হবে, বুঝছো? এরকম ম্যাথ কিন্তু বুঝতে আসতে এটা পারে। বলো 900 কেলভিন হবে না? 900 কেলভিন তো হবে, হ্যাঁ। না, 900 ডিগ্রি? কেলভিন বাড়ানো যেই কথা, 900 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো সেম কথা, বুঝছো? তুমি দেখো তোমার তাপমাত্রা ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত কেলভিন 293 কেলভিন। তুমি 7 কেলভিন বাড়াচ্ছ, তাপমাত্রা কত হবে 7 কেলভিন বাড়ানো যেই কথা, 7 ডিগ্রি সেলসিয়াস সেম কথা হবে না? পার্থক্য তো সমান ভাই, বুঝছো? তো 900 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো বা বুঝতে 900 কেলভিন বাড়ানো একই কথা, বাড়ানো সেম কথা। কিন্তু তুমি যদি 27 দিয়ে ম্যাথ করতা, তোমার উত্তর কি হইতো? 4 27 কত আসে 108। ম্যাথ হইতো জীবনে? জীবনে হলো নইলে, না। বুঝছো? এই জন্যই বুঝতে কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো, তাপমাত্রা নিয়ে ম্যাথ করার সময় সবসময় এসআই এককে কেলভিন ইউজ করবা, কখনোই সেলসিয়াস ইউজ করবা না। হ্যাঁ, প্রথম ওয়ে যেভাবে করলেন ওটা ওটা কি সব সময় করা যাবে? কোনটা? ওই যে মানে প্রথমে ওই যে হ্যাঁ হ্যাঁ, এই তোমাকে, আয়তন হ্যাঁ হ্যাঁ, দ্বিগুণ করছে তাই। তোমাকে তোমাকে জানতে হবে, তোমাকে জানতে হবে সম্পর্কটা কিরূপ। এখন তোমাকে যদি বলতো যে আয়তন অর্ধেক হইছে, আয়তন অর্ধেক হইছে, তখন কি হবে? আয়তন অর্ধেক হইছে মানে কি তাপমাত্রা অর্ধেক হবে। আবার চাপ দ্বিগুণ হইছে মানে কি তাপমাত্রা দ্বিগুণ হবে। তাহলে আয়তনের জন্য তাপমাত্রা অর্ধেক হবে, চাপের জন্য আয়তন দ্বিগুণ হবে। আলটিমেটলি কি তাপমাত্রা কোনো চেঞ্জ করা লাগবে না। এরকম পরিবর্তন আসতে হয়। পারে না, বুঝছো? তো এগুলো চেঞ্জ করে দিবে, তোমার জি বুঝতে হবে ভাই, কখন কি বুঝতে করবো পারছি। আমি। আর এগুলো প্র্যাকটিস করলে পারবা। বলো এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? আমার পড়েছে মাত্র, ওটা হবে? বলো। প্রথমটা। এই বেটা, বোল্টজম্যান খ ধ্রুবক খ বলছে, বোল্টজম্যান ধ্রুবক। ও সরি, ওয়ান বলছিলাম পয়েন্ট থ্রি হচ্ছে এইট ওয়ান ইন্টু পয়েন্ট টেন থ্রি টু পাওয়ার -23 জুল পার কেলভিন পার মলিকিউল। আচ্ছা, এটা বলো 8 গ্রাম হিলিয়ামের জন্য, 8 গ্রাম হিলিয়ামের কত আণবিক ভর 4। 8 গ্রাম মানে কত 2 মোল, মানে n সমান 2। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ ছিল পিভি ইকুয়াল এন আর টি। এখানে n কত হবে 2 হয়ে যাবে, পিভি ইকুয়াল টু আর টি, শেষ। সাধারণ তোমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্সের যে মেডিকেল প্রশ্নগুলো হয় এমসিকিউ, একদম পানি বাতাসে। আশা করি প্রথমবার এক্সাম দিয়ে আসছো বা দাও নাই, কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে গেছো যে এই প্রশ্নগুলো খুবই সহজ হয়, তাই না? বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? মাইনাস -93 ডিগ্রি। এটা কোন স্তরে পাওয়া যায় বলো? স্ট্র্যাটো মেসোমন্ডল। মেসোস্ফিয়ারে। এজন্য তার অপর নাম কি? শীতলতম স্তর, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এই পার্টটা ম্যাথ বেশি, তোমাদের হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস বা সময় দিই, ঠিক আছে? যেহেতু অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে হবে, আমরা এই ম্যাথগুলো শেষ করে তারপর আমরা আজকে শেষ করব। এখন দেখো আংশিক চাপ বলতে আমরা কি বুঝি। ধরো, ধরো একটা পাত্র, ঠিক আছে? এই একটা পাত্রে আমি ধরো 5 মোল হাইড্রোজেন নিলাম, ধরো 2 মোল আমি অক্সিজেন নিলাম, আর 3 মোল হচ্ছে হাইড্রোজেন নিলাম, ঠিক আছে? এই পাত্র যে মোট চাপ হবে, মোট চাপকে আমি পি ধরলাম, ঠিক আছে? এখন এই মোট পি চাপ তৈরিতে এই তিনটা গ্যাসে কি ভূমিকা রাখবে, তাই না? এই পি চাপ তৈরি করতে তিনটা গ্যাস ভূমিকা রাখবে না? রাখবে। কিন্তু হাইড্রোজেনের ভূমিকা কতটুকু? হাইড্রোজেন নিজে একা কতটুকু চাপ তৈরি করতে পারে, সেটা কি তার আংশিক চাপ। অক্সিজেন একা
কতটুকু চাপ তৈরি করতে পারে ওটা কি তার আংশিক চাপ। ঠিক আছে, এটা ধরো নাইট্রোজেন এটা। তাহলে এটা আমরা কেমনে বের করব? ধরো মোট চাপ দেওয়া আছে, সবগুলো কি আছে, মূল সংখ্যা দেওয়া আছে। আমরা প্রথমে বের করব মূল ভগ্নাংশ। কি বের করব? মূল ভগ্নাংশ। ধরো আমাকে বললো এখানে হাইড্রোজেন, তার আংশিক চাপ কত। ধরো আমাকে পির মান দেওয়া আছে, ধরো এই পাত্রের মোট চাপ হচ্ছে 10 atm। 10 atm। আমি কি করব? ধরো বলছে হাইড্রোজেন, তার আংশিক চাপ কত। তাহলে হাইড্রোজেন তার মূল ভগ্নাংশ কি হবে? হাইড্রোজেনের মূল সংখ্যা ভাগ ওই পাত্রের মোট মূল সংখ্যা। পাত্রের মোট মূল কত? 10। কত হবে? 10। হাফ। তাহলে মূল ভগ্নাংশকে আমি মোট চাপ দিয়ে গুণ করে দিব, সেটা কি হবে? আংশিক চাপ। তাহলে আংশিক চাপ সমান কি হবে? বলো, আংশিক চাপ সমান কি হবে? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মূল ভগ্নাংশ গুণন মোট চাপ। ঠিক আছে। এবং আমরা যদি প্রত্যেকটার এই যে হাইড্রোজেনের আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ আর নাইট্রোজেনের আংশিক চাপ, এই তিনটার আংশিক চাপ যোগ করি, আমি মোট চাপ পাবো। পাবো না? অবশ্যই পাবো। ঠিক আছে, এটাই ম্যাথ, আর কিছুই না। যে প্রত্যেকটার আংশিক চাপ তুমি যদি এই যে মূল ভগ্নাংশ, একটা স্পেসিফিক গ্যাসের মূল সংখ্যা ভাগ মোট মূল সংখ্যা, এবং মূল ভগ্নাংশের সাথে কি আমি মোট চাপ যোগ করলে কি আমি আংশিক চাপ পেয়ে যাব। এবং প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের যোগফল হবে মোট চাপের সমান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এটা বলো তো, এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? বলো। 24.789 লিটার। 7, 8, 9 শাবাব। মনে পড়তেছে না? জিরো মনে পড়ছে কিন্তু বলতে পারিনি। আচ্ছা, আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? PV is equal to পিভি ইকুয়ালস এসএটিপিতে গ্যাসের চাপ কত? 100। 100 কিলো into প্যাসকেল। parts ঠিক কিলো। আছে। তো যেগুলো আমি মার্কিং করে দিছি, যেগুলো পড়াইছি, এগুলো একদম খেয়ে ফেলবা। ঠিক আছে। আর দেখবা দাগানো পিডিএফ এ অনেকগুলো এই পার্টটুকু খুব একটা লাগবে না, একবার রিডিং দিবা, এখানে প্রশ্ন আসে না। বায়ুমণ্ডলে এই দেখো, আমি এই ম্যাথটাই বলছিলাম, নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? কত বলো তো? বলতে পারবা? 760। হুম। আমাদের বায়ুমণ্ডলে মোট চাপ কত? 760 মিলিমিটার 760। মার্কারি। নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? 78%। তার মানে মোট চাপের 78% দিবে নাইট্রোজেন। তাহলে এই 760-এর 78% কত হবে? অবশ্যই 593। অন্যগুলো কি হওয়া সম্ভব? 760-এর 78% কি তোমার এক তিনটার মধ্যে একটা হবে? হবে না। না ক না। নাম্বার উত্তর? বুঝছো কি বলছি? খুব সহজ ম্যাথ কিন্তু। আমি যদি বলি বায়ুমণ্ডলে অক্সিজেনের ইয়া কত, আংশিক চাপ কত, বলতে পারবা? 760 গুণন 21%, মানে ভাগ 100। তুমি 7.5 ধরো, 15 15 × 159, এই যে এটা হবে। এই যে 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে অক্সিজেন আংশিক চাপ। এটা কার? এটা হচ্ছে অক্সিজেনের। কঠিন লাগে? শুধু মোট চাপের সাথে সেটা কি পরিমাণে আছে ওটা গুণ করে দিবা শতকরা হিসেবে, তুমি তার আংশিক চাপ পেয়ে যাবা বায়ুমণ্ডলে। এই দেখো একটা ম্যাথ। 25 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের চাপ হচ্ছে 1 atm। ভি ইনভার্স 1 এর মান দেওয়া আছে। ঠিক আছে। ভি ইনভার্স 1 দেওয়া আছে, মানে কি 1/v সমান 0.05। তার মানে ভি সমান কত? 1/0.05 সমান কত আসে? 20। 20। তার মানে V1 হচ্ছে 20 লিটার। V2 কত হবে? ভাগ করে ফেলো, তুমি V2 পেয়ে যাবা। তোমার তাপমাত্রা কনস্ট্যান্ট। তাহলে তাপমাত্রা কনস্ট্যান্ট হইলে তোমার চাপ এবং আয়তনের সম্পর্ক আমরা কি দিয়ে বের করি? বলো। V1 is equal to পি P2 ওয়ান V2. ভি ওয়ান ইকুয়াল P2 V2। তোমার দেখো, তোমার V1 V2 দেওয়া আছে, P1 দেওয়া আছে, তুমি P2 পাবা না? অবশ্যই পাবা, খুব সহজ। ঠিক আছে। এগুলো সব বাড়ির কাজ, যেগুলো মার্কিং করা আছে, কাজের ম্যাথগুলা এবং এই স্পেশাল এমসিকিউ গুলা, এই সবগুলা বাসায় প্র্যাকটিস করবা। তো কালকে তোমাদের পড়া হচ্ছে এই পর্যন্ত।
আর আমি কিন্তু নেক্সট ক্লাসে আমি হচ্ছে সম্পূর্ণ আমাদের শেষ করব, চেষ্টা করব শেষ করার। আর তোমাদের কাজ হচ্ছে যতটুকু সম্ভব ম্যাথ প্র্যাকটিস করা, যেগুলো আমি দাগাই দিছি সবগুলো অবশ্যই একবার হলেও সলভ করতে হবে। ক্লিয়ার জি ভাই। জয়িতা? আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো এখন। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা সকালে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম ক্লাস নিব, যেহেতু ক্লাসটা এখন ডেইলি হবে। আর আরেকটা আমি রেকর্ডিংটা অফ করে নিই, তারপর বলতেছি।